ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। আমি নতুন পাঠিকা, তো সবাই সাপোর্ট করবেন। উপন্যাস ইশকে দে ফানিয়ার, লেখনীতে মেহজাবিন নাদিয়া, পাঠিকা আরিফা জাহান। সদ্য বিয়ে করা নববধূকে ফেলে রেখে বরকে উদ্ভ্রান্তের মতো চলে যেতে দেখে উপস্থিত সবার চোখ ছানাবড়া। মুহূর্তেই আশেপাশের গ্রামের মানুষজনের মধ্যে কানাকানি আর ফিসফিসানি শুরু হয়ে গেল। এদিকে বসার ঘরের সোফায় স্তব্ধ হয়ে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা ছেলের এখন আকস্মিক ও কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডে চরম লজ্জায় পড়ে গেলেন। উপস্থিত লোকজনের বাঁকা চাহনি ও গুঞ্জন তার ভেতরের ক্ষোভকে আরও উস্কে দিল। তিনি প্রচণ্ড বিচলিত হয়ে পড়লেন এবং রাগ সামলাতে না পেরে চলে যেতে উদ্যত শারিমের উদ্দেশ্যে গমগমে গলায় বলে উঠলেন, শারিম, কোথায় যাচ্ছ তুমি? আমি এই বিয়ে বাড়িতে কোনো তামাশা দেখতে আসিনি। বাবার বর্জ্য কঠিন আওয়াজে শারিম যাওয়ার গতি কিছুটা শ্লথ হলো। সে থমকে দাঁড়ালো। এরপর অত্যন্ত ধীর পায়ে পিছু ফিরে বাবার আর ক্রুদ্ধ মুখের দিকে তাকালো। আরিশান মৃধার চোখ মুখ লাল হয়ে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে তিনি এখন ভীষণ রেগে আছেন। তবে শারিমের তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। তার চোখে মুখে কোনো অনুশোচনার লেশমাত্র নেই। সে একরাশ অবহেলা আর গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে থেকেই নির্বিকার চিত্তে উত্তর দিল, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি। এখন আমার কাজ শেষ। বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন তোমার বউয়ের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আরিশান মৃধা এবার দাঁড়িয়ে উঠে ধমকের সুরে বললেন। বাবার মুখে দায়িত্ব শব্দটা শুনে শারিমের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে একেবারের জন্য ঘুরে নিজের সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না। উল্টো মেয়েটিকে সম্পূর্ণ উপেক্ষা করে বাবার উদ্দেশ্যে বিদ্রূপের হাসি হেসে বলে উঠল, বিয়ে যখন তুমি দিয়েছ, এখন এই মেয়ের দায়িত্ব তোমার, আমার না। কথাটা ছুড়ে দিয়েই এই শারিম সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। তীব্র অহংকার আর জেদ নিয়ে গটগট পায়ে হেঁটে আজাদ রহমানের ছোট একতলা বাড়িটা থেকে বের হয়ে গেল। পিছন থেকে আরিশান মৃধা তাকে বারবার ডাকলেও সেসবে বিন্দুমাত্র পাত্তা দিল না শারিম। সোজা বাইরে বেরিয়ে নিজের দামি গাড়িটাতে গিয়ে বসল এবং সশব্দে গাড়ির স্টার্ট দিয়ে চোখের পলকে সেখান থেকে ধুলো উড়িয়ে চলে গেল। ইতিমধ্যে পুরো গ্রামে বাতাসের বেগে খবর রাষ্ট্র হয়ে গেছে যে গ্রামের সবচেয়ে সুন্দরী কন্যা অরির বর তাকে একা ফেলে রেখে চলে গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের প্রায় সব সমবয়সী মেয়েদের মনে যেন এক অদ্ভুত আনন্দের হিল্লোল বয়ে গেল। মনের কোণে লুকিয়ে থাকা হিংসার আগুনে প্রলেপ পড়ল, কারণ তারা অরিকে মনে মনে প্রচণ্ড হিংসা করত। গ্রামে যখনই কোনো ভালো পাত্রপক্ষ মেয়ে দেখতে আসতো, তখনই কোনো না কোনোভাবে আশেপাশের লোকজনের মুখে অরির রূপের জয়গান শুনে তারা দিক পরিবর্তন করত। পাত্রপক্ষ কনের বাড়ির না গিয়ে সোজা চলে যেত আজাদ রহমানের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। অথচ অরির বয়স সবেমাত্র 13 বছর। এই কাঁচা অবুঝ বয়সে আজাদ সাহেব অরির বিয়ের কথা স্বপ্নেও কল্পনা করতে পারতেন না। কিন্তু নিজের স্ত্রী হেনা বেগমের বাঘিনী রূপ আর চড়া গলার ভয়ে তিনি পাত্রপক্ষকে সরাসরি না করতে পারতেন না। আবার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও হ্যাঁও বলতে পারতেন না। এক দোলাচাপার মধ্যে দিন কাটত তার। প্রকৃতপক্ষে অরি হলো আজাদ রহমানের মৃত ছোট ভাই দেলোয়ার রহমানের একমাত্র মেয়ে। ওর পুরো নাম আরিয়া ইবনাত আদ্রিজা। অরির জন্মের ঠিক কিছুদিন পরেই ওর মা নিয়তির নিষ্ঠুর খেলায় মারা যান। সৌন্দর্যের দিক থেকে অরির মা ছিলেন অনন্য। গ্রামের প্রবীণরা এখনও ওনার রূপের কথা উঠলে বলাবলি করে, বউ পাইয়া দেলোয়ার জিছিল রে, একখান আসমানের পরী লইয়াইছিল ঘরে। আর মায়ের সেই স্বর্গীয় রূপেরই যেন পূর্ণ প্রতিচ্ছবি পেয়েছে অরি। সৌন্দর্যের দিক থেকে অরি যেন ওর মায়ের চেয়েও এক কাঠি উপরে। গ্রামের প্রায় সকল ছেলেই মনে মনে অরিকে নিজের করে পেতে চাইত। তবে অরির মতো গম্ভীর, অন্তর্মুখী আর শান্ত স্বভাবের মেয়ের সঙ্গে কেউ সহজে কথা বলার সাহস পেত না। মেয়েটা প্রয়োজনের বেশি কখনো মুখ দিয়ে টু শব্দও বের করে না।
সমস্ত বেদনা, সমস্ত অবহেলা সে নিজের বুকের গভীরে পাথর চাপা দিয়ে রাখে। অরির মায়ের মৃত্যুর পর ওর বাবা দেলোয়ার রহমান মেয়েকে একা ফেলে রাখতে পারেননি, তাই ওকে নিজের কাছে রাখার জন্য চট্টগ্রামে নিজের কোয়ার্টারে নিয়ে আসেন। দেলোয়ার রহমান ছিলেন সেনাবাহিনীর একজন দেশপ্রেমিক মেজর। নিজের দেশের প্রতি তিনি সবসময় অত্যন্ত দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করতেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর দ্বিতীয় বিয়ে করার কথা ভাবেননি। নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন, তবে ভাগ্য হয়তো সেই পবিত্র ভালোবাসাকে বেশি দিন সইতে দেয়নি। মেয়ের বয়স যখন 6 বছর তখন হঠাৎ করে এক জরুরি ও বিপজ্জনক মিশনের ডাক আসে। পরিস্থিতি বিবেচনা করে দেলোয়ার রহমান বাধ্য হয়ে অরিকে নিয়ে গ্রামের বাড়িতে ওনার মা এবং ভাইয়ের কাছে রেখে আসেন। তবে আজাদ সাহেবের স্ত্রী হেনা বেগম ছিলেন অত্যন্ত অহংকারী, দাম্ভিক এবং কুটিল এক মহিলা। তিনি অরিকে ছোটবেলা থেকেই মোটেও পছন্দ করতেন না, যা আজাদ রহমান ভালো করেই জানতেন, কিন্তু ছোট ভাই দেশের জন্য লড়ছে, সে কষ্ট পাবে ভেবে তিনি স্ত্রীকে কিছুই বলতেন না, বরং তিনি নিজে আড়ালে আবডালে অরিকে নিজের মেয়ের মতোই আগলে রাখতেন। অরিকে গ্রামে রেখে যাওয়ার বছর দুয়েক পর হয়ে গেলেও যখন দেলোয়ার রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন পরিবারের সবার কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হলো। এরই মধ্যে ছোট ছেলের ফিরে না আসার আর শোকে অরির দাদি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান। আর হেনা বেগম এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সমস্ত দায় চাপিয়ে দিলেন অবুঝ ছোট অরির উপর। তাকে অলক্ষী ও কুলক্ষী বলে অপবাদ দিতেও তার বাধল না। এরই মাঝে হঠাৎ একদিন ওনাদের বাড়ির সামনে এসে থামল সেনাবাহিনীর একটা গাড়ি। সেখান থেকে নেমে কয়েকজন গম্ভীর মুখের অফিসার ওনাদের বাড়িতে এসে অরির জীবনের সবচেয়ে নিষ্ঠুর ও নির্মম খবরটা দিয়ে গেলেন। ওর বাবা আর নেই। দেলোয়ার রহমান মিশনের সময় শত্রুপক্ষের একটা গুলি বুকে নিয়ে ঘটনাস্থলেই শহীদ হয়েছেন। অশ্রুসজল চোখে তারা জানান, মেজর দেলোয়ার নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত সাহসিকতার সাথে দেশের পতাকাকে রক্ষা করার জন্য লড়াই করে গেছেন। সেই দিন থেকে ছোট চঞ্চল অরিটার ভেতরের শৈশবটা যেন এক নিমিষেই মরে গেল। সে বুঝতে পারল এই নিষ্ঠুর পৃথিবীতে তাকে ভালোবাসার মতো আর কোনো মানুষ বেঁচে নেই। অরি ছোটবেলা থেকে একটু ভীত প্রকৃতির। কেউ সামান্য ধমক দিলে বা কিছু বললে খুব সহজেই ভয় পেয়ে যেত এবং বিশ্বাস করে নিত, আর এই সহজ সরল নরম স্বভাবের জন্য তাকে হেনা বেগমের কাছ থেকে অমানুষিক মার খেতে হতো। হেনা বেগম যে তাকে একদমই দেখতে পারতেন না তা অরিও খুব ভালো করে জানত। অরিকে তিনি সংসারের একটা মস্ত বড় বোঝা আর উটকো ঝামেলা ছাড়া আর কিছুই ভাবতেন না। সারাদিন এই কোচে মেয়েটাকে দিয়ে ঘরের সব কঠিন কাজ করিয়ে নেওয়ার পরেও ঠিকমতো দু মুঠো অন্ন মুখে তুলতে দিতেন না, একটা ভালো পোশাক পরতে দিতেন না। তবে বড় চাচা আজাদ রহমান স্ত্রীর অগোচরে লুকিয়ে লুকিয়ে অরিকে পড়াশোনার জন্য খাতা কলম আর সামান্য কিছু হাত খরচা দিয়ে সাহায্য করতেন। এই অবহেলিত জীবনে এতটুকুই যেন অরির জন্য আকাশের চাঁদ পাওয়ার মতো তো বড় কিছু ছিল। কিন্তু চাচির হাতে এত অত্যাচার, এত লাঞ্ছনা সহ্য করেও অরি মুখ বুজে চুপচাপ সব কিছু সয়ে নিত, চোখের জল লুকিয়ে রাখত। কারণ অরিকে ছোটবেলায় ওর বাবা কপালে চুমু খেয়ে বলেছিলেন, অরি মা, তোমাকে বড় হয়ে একজন আদর্শবান ডাক্তার হতে হবে, হাজারো মানুষের প্রাণ বাঁচাতে হবে। বাবার সেই শেষ কথাগুলোই ছিল অরির বেঁচে থাকার অক্সিজেন। অরি পড়াশোনার দিক থেকে সবসময় ক্লাসের টপার ছিল। অরির ক্লাসমেটরা এই নিয়ে তাকে ভীষণ হিংসা করত। ক্লাসে শিক্ষক না থাকলে তারা অরির বাবা মা না থাকা নিয়ে খোঁটা দিত, যা নয় তাই বলে কটু কথা শোনাতো। কিন্তু অরি ওদের সেসব বিষাক্ত কথায় কান না দিয়ে চুপচাপ মাথা নিচু করে বইয়ের পাতায় মন দিত। প্রয়োজন ছাড়া ক্লাসে সে কারোর সাথে একটা শব্দ উচ্চারণ করতো না। অরি ওর বাবার দেওয়া সেই ইচ্ছেটাকে নিজের মনের মণিকোঠায় শক্ত করে গেঁথে নিয়েছে। যেভাবেই হোক, যত কষ্টই করতে হোক না কেন, পড়াশোনা করে তাকে বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। আর এই একটা জ্বলন্ত
তো স্বপ্নের কারণেই হেনা বেগমের সমস্ত অত্যাচার ও নির্যাতন সবসময় মুখ বুজে সহ্য করে চলেছে। বাবার সেই পবিত্র স্বপ্নকে বুকে লালন করে দিন পার আর করা ১৩ বছর বয়সী অরির জীবনে আজকের সকালটা এসেছিল আর ১০টা সাধারণ দিনের মতোই। প্রতিদিনের মতো ভোরে উঠেই যখন সে রান্নাঘরের কাজে হাত দিতে যাবে, ঠিক তখনই হেনা বেগম আর আজাদ রহমান এসে দাঁড়ালেন। ওর ভাঙা ঘরের দরজায় চাচির মুখে আজ কোনো চিলতে রাগ নেই, বরং সেখানে খেলা করছে এক কুটিল ও তৃপ্তির হাসি। আজাদ সাহেবের মুখটা চুন হয়ে আছে অপরাধীর মতো, তিনি মাটির দিকে তাকিয়ে আছেন। হেনা বেগম গলার আওয়াজে যতটা সম্ভব নরম করার ভান করে অরিকে উদ্দেশ্য করে বললেন, অরি হাত মুখ ধুয়ে নে জলদি, আজ তোর বিয়ে, পাত্রপক্ষ এখনই চলে আসবে, ঘরদোর গোছাতে হবে। চাচির মুখে বিয়ে শব্দটা শুনে অবুঝ অরি থমকে দাঁড়ালো। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে সে বড় বড় চোখ করে চাইল ওর চাচা চাচির দিকে। বিয়ে কি, কেন মানুষ বিয়ে করে, এসব জটিল সামাজিক সমীকরণ বোঝার মতো বয়স বা মানসিকতা কোনোটাই অরির ছিল না। তার ২৪ ঘন্টার পৃথিবীটা ছিল কেবল ডাকা ভোরে উঠে চাচির দেওয়া এক গাদা ঘরের কাজ শেষ করা আর তার ফাঁকে লুকিয়ে লুকিয়ে বইয়ের পাতায় মুখ গুজে থাকা। এইটুকুই ছিল তার জীবন। এক লহমার জন্য অরির কচি মন ভয় ডানা মেলল। সে আমতা আমতা করে বলল, চাচি, বিয়ে মানে কি? আহা, অত শত বুঝে তোর কাজ নেই। হেনা বেগম এবার কিছুটা চড়া গলায় ধমকে উঠলেন, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, আমি তোর মঙ্গলের জন্যই বলছি। আমি যা আদেশ করব তোকে তাই মানতে হবে। কোনো কথা না বাড়িয়ে যা বলছি কর। চাচির সেই চেনা ধমক আর আদেশের সুর অরিকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ দিল না। অরি জানে চাচির আদেশ অমান্য করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। তাছাড়া হেনা বেগম যখন বলেছেন তখন তো সেটা করতেই হবে। এই সহজ সরল বিশ্বাস থেকেই অরি নেউটে সম্মতি জানালো। সারাক্ষণ কাজ আর পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকা অরির কাছে বিয়ের বিষয়টি ছিল একেবারে নতুন, সম্পূর্ণ অচেনা এক অভিজ্ঞতা। সে ভাবল হয়তো বিয়ের পরও সে এই বাড়িতেই থাকবে, এইভাবে কাজ করবে আর রাতে মন দিয়ে পড়াশোনা করবে। অরি জানত না এই না বোঝা সম্মতি আড়ালে তার জীবনের ডেস্টিনি বা ভাগ্য কতটা নির্মম এক মোড় দিয়ে নিতে চলেছে। সে বুঝতেই পারল না যে কিছুক্ষণের মধ্যেই তাকে বউ সাজিয়ে বসার ঘরে বসানো হবে আর কোনো একজনের নামে বাধা পড়ে যাবে। আসলে অরিরা খুব অভাগা হয়। তারা জীবনে যা চায় জীবন তাদের তা না দিয়ে সবচেয়ে কঠিন জটিল পরিস্থিতির মধ্যে দাঁড় করাতে ভালোবাসে। অরির ক্ষেত্রেও এখন তাই হচ্ছে। সারিম চলে যাওয়ার পর বসার রুমটা পুরোপুরিভাবে নীরবতা বিরাজমান করছে। বিয়েবাড়ির কোলাহল, গুঞ্জন আর হাজারো মানুষের বাঁকা চাহনির মাঝে বসার ঘরের সোফায় যেন এক জীবন্ত পাথর হয়ে বসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা। তার চারপাশে বাতাস ভারী হয়ে উঠেছে। যে ছেলের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে, যার ভিতরের অদ্ভুত আর যেদিকে একটা শান্ত স্নিগ্ধ মেয়ের ছোঁয়ায় ধুয়ে মুছে সাফ করার স্বপ্ন নিয়ে তিনি এই প্রত্যন্ত গ্রামে এসেছিলেন, সেই ছেলে আজ তার মুখে চুনকালি দিয়ে চলে গেল। আরিশান মৃধার মনে হচ্ছিল তার নিজের বুকের ভেতর একটা বিশাল অগ্নিকুণ্ড জ্বলছে। তিনি দেশের কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন, অথচ নিজের সন্তানকে একটা ন্যূনতম শালীনতা শেখাতে পারল না। বড় করে ভয়েসটা দিতে চাইছিলাম, কিন্তু আমরা বাসা পাল্টাইছি, তো নতুন ফ্ল্যাট নিছি, তাই এরকম হয়েছে আর কি, বেশি বড় দিতে পারিনি। আর আমি নতুন আসলে মানে কয়দিন ধরে আমি ইশরাত বর্ষা আপু, তারপর গল্পটন বাই, এইগুলো থেকে আমি উপন্যাস শুনতাম, তো তারা নতুন কোনো সুন্দর উপন্যাস দিচ্ছিল না, তাই বোরিং হয়ে এখন নিজেই একটা চ্যানেল খুলছে, এখন এখানে নিয়মিত গল্প দেব। কিন্তু ইশরাত বর্ষা আপুর কথা না বললেই নয়, ওনার ভয়েস টোন
এত সুন্দর যা বলার বাহিরে। আর ওনার কণ্ঠে আর কি উপন্যাসগুলো শুনতে এত ভালো লাগে আমার, যা বলার বাহিরে। তো আপনারা ওখান থেকেই শুনবেন, ইশরাত বর্ষা আপুর ওখান থেকে। আর ভালো লাগলে এখান থেকেও শুনবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ অ্যান্ড সি ইউ নেক্সট টাইম মানে বড় করে দেওয়ার চেষ্টা করব পর্বগুলো, আরও বড় করে, যদি আপনারা চান তাহলে।